আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকের এই ক্লাসটাতে আমরা কৃষিতন্ত্রের 3 নাম্বার ক্লাস নিয়ে পড়ব এবং 3 নাম্বার এই ক্লাসটার আজকে আমাদের টপিক হবে এপিডার্মাল উপবৃদ্ধি এবং এপিডার্মাল রন্ধ্র। সো আমরা অলরেডি প্রথম ক্লাসে ভাজক টিস্যু পড়ে ফেলেছি। এরপরে 2 নম্বর ক্লাসে আমরা এপিডার্মিস পড়ে ফেলেছি। তারপরে আমরা 3 নাম্বার ক্লাসটাতে হচ্ছে এপিডার্মাল উপবৃদ্ধি এবং এপিডার্মাল যে রন্ধ্র সেটা নিয়ে পড়ব। তো সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। তো দেখো, আসলে এপিডার্মাল উপবৃদ্ধি বলতে আমরা কি বুঝি? যেটা কোনো একটা মূল বা কাণ্ডের বাহিরে থাকে, বা যেটা ত্বকের আসলে বাহিরে থাকে আর কি, উপবৃদ্ধি হিসেবে থাকে। যেমন ধরো, আমাদের হাতগুলো হচ্ছে উপাঙ্গ, বডির বাহিরের দিকে ছড়ানো ছিটানো থাকে, জন্য এগুলোকে বলা হয় উপাঙ্গ। সো উপবৃদ্ধিগুলো এরকমই, যে ধরো কোনো একটা ত্বক বা গাছের একটা বাকল, তার বাহিরে এক্সট্রা ভাবে যে রোম সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় এপিডার্মাল উপবৃদ্ধি। এখন সেটা হতে পারে রোম, হতে পারে শল্ক, হতে পারে গ্রন্থিরোম, আবার হতে পারে পানিথলি, হতে পারে দংশন রোম। সো এগুলো বিভিন্ন রকম হতে পারে। আমরা টাইপ ওয়াইজ একটা একটা করে পড়ে ফেলবো। সো একদম সবার প্রথমে আমরা চলে আসি হচ্ছে আমাদের রোম নিয়ে। এটা উপরে নিয়ে গেলাম, প্রবলেম হবে না আশা করি। সো একদম ফার্স্টে যে রোম, বা আমরা ইংলিশটাকে বলা হচ্ছে ট্রাইকোম। রোম বা হচ্ছে ট্রাইকোম। সো এই রোম বা ট্রাইকোম এরা হচ্ছে 2 প্রকারের হয়। কয় প্রকারের ভাইয়া? 2 প্রকারের। একটা হচ্ছে এককোষী হতে পারে এবং অপরটি হলো বহুকোষী। সো এককোষী বলতে কি রকম? ধরো যে এটা হচ্ছে গাছের ত্বক, তার উপরে এই রকম করে একটা কোষ দিয়ে গঠিত, এটা এককোষী। আবার যদি এরকম হয় যে এটা হলো গাছের ত্বক এবং ত্বকের উপর এরকম একটার পর একটা কোষ যুক্ত হয়ে, একটার পর একটা কোষ যুক্ত হয়ে কোনো একটা রোম গঠন করছে, দেখতে কিন্তু রোমের মতোই। সো এটাকে বলা হয় সেই হচ্ছে ভাইয়া বহুকোষী। এখন এককোষী কাদের আর হচ্ছে বহুকোষী কাদের, এটা আমাদের দেখতে হবে। ওকে, যেমন ধরো যদি আমরা কাণ্ডের কথা বলি, যে কাণ্ড মানে গাছের যে কাণ্ডটা হয়, সো এদের ক্ষেত্রে কাণ্ড, এবং আমরা মূলে কথা বলবো। কাণ্ড এবং মূলেই মেইন কথা হচ্ছে যে তোমার রোমগুলো থাকে। So, আচ্ছা, রোমের কাজটা আসলে কি? রোমের কাজটা হচ্ছে ত্বল বৃদ্ধি করা। বা এ আবার কি করে ত্বল বৃদ্ধি করলো? কেন ত্বল বৃদ্ধি করলো? পানি শোষণ করার জন্য বা লবণ শোষণ করার জন্য এই কাজটাই তো করে রোম। হ্যাঁ, যে ধরো কোনো একটা মূলে রোম আছে, মূল রোম আছে, মূল রোম দ্বারা কি করে? মাটির কৈশিক জালিকাগুলোতে পাঠায়, এবং কৈশিক নালী যেটা আর কি, কৈশিক নালী দিয়ে সে হচ্ছে তোমার ওই কৈশিক যে পানিগুলো আছে তার আশেপাশে, রোমের আশেপাশে, সেই পানিগুলো শোষণ করে। সো সেখানে শুধুমাত্র পানি আসে এরকমও না, লবণও আসে, আয়ন আকারে আসে, যেটা আমরা হচ্ছে আগের ক্লাসগুলোতে পড়ে এসেছি। সো এখন এই যে মূল এবং কাণ্ড, এদের ক্ষেত্রে রোমটা থাকে। মূলের ক্ষেত্রে রোমটা হয় হচ্ছে এককোষী। কারণ কি, যেন এই রোম দিয়ে সরাসরি পানিটা প্রবেশ করতে পারে, একদম ডিরেক্ট ভাবে পানিটা যেন ত্বকে আসে। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে তুমি তো এইভাবে পানিটার কাণ্ডের মাধ্যমে নিয়ে আসবা না, তাই না? সো যদি তোমার কাণ্ডের রোমটা বহুকোষী হয় তাহলে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। আবার তুমি চাও না যে কাণ্ডের যে রোমটা আছে সেখান দিয়ে পানিটা বের হয়ে যাক। কারণ কি, তোমার পাতা দিয়ে তো প্রস্বেদন করছে, তারপরেও যদি তুমি কাণ্ড দিয়ে চাও পানিটা বের হয়ে যাক, তখন কিন্তু গাছের জন্য এটা ক্ষতিকর। সো নর্মালি যদি বললাম যে কাণ্ডের জন্য এককোষী বহুকোষী ফ্যাক্ট না, যে কোনো কিছুই হতে পারে, তার মানে কাণ্ডের জন্য এককোষী হতে পারে, আবার এটা বহুকোষীয় হতে পারে, বহুকোষী। কিন্তু মূলের ক্ষেত্রে কিন্তু ভাইয়া বহুকোষী হয় না। বুঝতে পারলে বিষয়টা, যে মূলের ক্ষেত্রে এই রোমটা বহুকোষী হয় না। আচ্ছা, একটু আগে বললাম যে কাণ্ড দিয়ে আমরা চাই না পানিটা বের হয়ে যাক, তার মানে পানি যদি বের হয়ে যেতে না দেই, তো আমরা কি করব? এখানে গ্রিন কালার দিয়ে দেখতে পাচ্ছ যে একটা আবরণ দিব, একটা কিউটিকলের আবরণ দিব বা মোমের একটা আবরণ দিব, যেন পানিটা বের না হয়ে যায়। আবার তুমি বলতে পারো, ভাই আমি যদি মূলে কিউটিকলের আবরণ দেই, তুমি মূলে কিউটিকলের আবরণ দিলা,
এবার কি পানিটা ঢুকতে পারবে? পারবে না। তার মানে মূলে কিউটিকলের আবরণ দেওয়া যাবে না। এই জন্য আমরা দেখব যে কাণ্ডের ক্ষেত্রে কিউটিকলের আবরণ আছে, কিউটিকলের যে আবরণ সেটা আছে, কিন্তু মূলের ক্ষেত্রে কিউটিকলের কোনো আবরণ নেই। বুঝতে পারলে বিষয়টা? যে রোম, এটা আমরা দুইটা প্রকারে করলাম, এককোষী এবং বহুকোষী। কার এককোষী কার বহুকোষী সেটা দেখলাম, এবং এদের কাজগুলো যদি আমি একটু লিখে দেই, যে প্রথমত এইভাবে বাঁকা হয়েছে, বাঁকা হওয়ার উদ্দেশ্য হচ্ছে তলটা বৃদ্ধি করা, তল বৃদ্ধি। এবং এ কি কাজ করে? শোষণ করে। কি করে ভাইয়া? শোষণ করে। কি শোষণ করে? পানি শোষণ করে, এবং এরই সাথে কিছু লবণও শোষণ করে। আশা করি তোমরা রোম টপিকটা বুঝতে পেরেছো। এবার চলো আরেকটা টপিক নিয়ে পড়ি। এবার আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হলো শল্ক। শল্ক বা হচ্ছে স্কেল। তো এটা খুবই সহজ। এই যে স্কেল বলতে আমরা বুঝি হচ্ছে আইস। সো আইসের কাজ কি? আবরণ দেওয়া, রাইট? আইসের কাজটা হচ্ছে আবরণ দেওয়া। ধরো এইটা হচ্ছে গাছের কোনো একটা কাণ্ড। হুম। সো এই কাণ্ড বা হচ্ছে পাতা, যে কোনো একটা কিছু একটা হতে পারে, কোনো একটা জায়গা। সো এই যে এর ওপর একটা আমরা হচ্ছে আবরণ দিই, এরকম আইস, মাছের আইসের মতো এরকম হচ্ছে আবরণ থাকে। সো এই যে আবরণটা কিন্তু হলো এটা। এর তাহলে কাজ কি? যদি গাছের পাতা বা কাণ্ডের ওপর দেই, যেন এখান থেকে পানিটা বাষ্পকারে বের হয়ে যেতে না পারে। কোনো একটা কিছুর উপর আবরণ দেওয়ার উদ্দেশ্য কি? যেন সেখান থেকে কিছুটা সহজে বের হয়ে যেতে না পারে। তার মানে যদি এটাকে বাষ্প রোধ করে কিছুটা, তার মানে বাষ্পরোধ বলতে কি বোঝায়? প্রস্বেদনের পরিমাণটা কমায়। তার মানে শল্ক বা স্কেল কি করে ভাইয়া? প্রস্বেদন কমায়। বুঝতে পেরেছে এটা? আচ্ছা, এরপরে আরেকটা টপিক এখানে পড়ে ফেলি, সেটা হচ্ছে যে গ্রন্থিরোম। গ্রন্থি রোম, বা রোম বলতে আমরা একটু আগে বুঝলাম হচ্ছে ট্রাইকোম। সো গ্রন্থি যে ট্রাইকোমটা সেটা। সো এরা হচ্ছে নর্মালি বহুকোষী হয়। গ্রন্থি রোম গুলো বহুকোষী হয় কিরকম করে? ধরো এইটা হচ্ছে গাছের ত্বক, এবং তার উপরে এর মাথায় একটা বড় একটা হচ্ছে থলি দিলাম আমরা। সো এই থলির মধ্যে থেকে, গ্রন্থি থেকে নর্মালি কি হয়? কোনো কিছু একটা ক্ষরণ হয়। গ্রন্থি থেকে কি হয়? কোনো কিছু একটা ক্ষরণ হয়। কি ক্ষরণ হতে পারে? আঠালো পদার্থ। কি পদার্থ ভাইয়া? আঠালো পদার্থ, স্টিকি পদার্থ। সো এই স্টিকি পদার্থগুলো আমরা কোথায় পাই? দেখো নর্মালি নতুন কোনো পাতা বের হলে, পাতা আমরা কিছুটা হচ্ছে আঠালো আঠালো পাই, বা নতুন কোনো ফুল বের হলে সেই ক্ষেত্রে আমরা আঠালো আঠালো পেয়ে থাকি। তার মানে এটা কোথায় কোথায় থাকে? নতুন পাতা এবং হচ্ছে নতুন ফুল। দেখো তার মানে গ্রন্থি রোম বা গ্রন্থি কোষ বা হচ্ছে গ্রন্থি ট্রাইকোম, সেখানে আসলে কি করে? কোনো কিছু একটা ক্ষরণ করে। কি ক্ষরণ করে? স্টিকি পদার্থ ক্ষরণ করে, যেন আঠালো আঠালো হয়। কাদের ক্ষেত্রে দেখা যায়? নতুন পাতা এবং হচ্ছে নতুন ফুল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে চলো আরেকটা টপিক পড়ে ফেলি। এইবারে আমাদের টপিকটা হলো পানিথলি। টপিকটার নাম হচ্ছে ভাইয়া পানিথলি বা ওয়াটার ব্লাডার। পানিথলি। পানিথলি আবার কি জিনিস? ধরো এইটা হচ্ছে আমাদের কোনো একটা উদ্ভিদের এপিডার্মিস। সেখান থেকে ধরো, এটা নর্মালি নর্মাল গাছের ক্ষেত্রে দেখা যায় না, এটা একটা বিশেষ গাছের ক্ষেত্রে দেখা যায়, যেটাকে বলা হয় বরফ উদ্ভিদ। কি বলা হয়? বরফ উদ্ভিদ। সো আমাদের যখন বই পড়বো সেখানে কিছু কিছু বরফ উদ্ভিদের নাম লেখা আছে। সেদের ক্ষেত্রে কি হয়? বেশ কিছু জায়গায় হচ্ছে এরকম পানিথলি থাকে। এইরকম গাছের বাহিরের দিকে, এপিডার্মিসের দিকে এরকম পানিথলি থাকে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় ভাইয়া? বরফ উদ্ভিদের ক্ষেত্রে এই পানির থলিটা দেখা যায়। বরফ
উদ্ভিদ। এরপরে দেখো, তোমরা একটা গাছের কথা জানো হয়তো, সেটা হচ্ছে বিচুটি। সো বিচুটি গাছের ক্ষেত্রে কি হয়? বিচুটি, সো সেই গাছের ক্ষেত্রে যদি কারো গায়ে লাগে সেখানে চুলকানি হয়, বা যেন আরো এরকম আরো গাছে আলকুশি, অগ্নিচড়া, এরকম আরো বেশ কিছু গাছ আছে যাদের এই যে চুলকানি হয়, তার মানে তোমাকে কিছুদিন একটা হচ্ছে সে আঘাত করছে বা দংশন করছে। তো এদের বাহিরে একটা এরকম একটা আবরণ থাকে, ধরো এটা হচ্ছে গাছের যে ত্বক, দেখবা এইরকম একটা হচ্ছে কিছু একটা বের হয়, যার এগুলোতে এরকম হচ্ছে তোমার ডট 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 এগুলো এরকম হচ্ছে কিছুটা আছে, যেই রোমগুলোর সাথে এগুলো হচ্ছে কি করে, তোমার গায়ে যদি একটা লাগে, তো এটা তোমার হাত কোনো কারণে যদি এখানে লাগে, সেখানে চুলকানি শুরু হয়, তার মানে সেখানে কিছুটা দংশন করছে। তো এই যে দংশন করছে, এইটার কারণে এটাকে বলা হয় দংশন রোম। কি রোম? দংশন রোম। কোন কোন গাছের ক্ষেত্রে দেখা যায় ভাইয়া? বিচুটি, এরপরে হচ্ছে আলকুশি, তারপরে অগ্নিচতরা, এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে এই দংশন রোমটা দেখতে পারি। আশা করি দংশন রোম কি কেন এটা বুঝতে পারছো। এখানে এটা একই সাথে নিজেদের আত্মরক্ষা করে, আবার ধর সেটা মানুষের কাছ থেকে হোক বা কোনো প্রাণীর কাছ থেকেই হোক, এটা হচ্ছে দংশন রোমের বৈশিষ্ট্য। আচ্ছা, আমাদের এপিডার্মাল উপবৃদ্ধিটা আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। আমরা এখন যে টপিকটা নিয়ে পড়বো সেটা হলো এপিডার্মাল এপিডার্মাল রন্ধ্র। ওকে, চলো আমরা পড়বো হচ্ছে এপিডার্মাল রন্ধ্র। সো এপিডার্মাল রন্ধ্র বলতে আমরা কি বুঝি? এপিডার্মে যে রন্ধ্রগুলো থাকে, নর্মালি রন্ধ্র দিয়ে কি হয় গাছের ক্ষেত্রে, গাছ সেখানে খাবার খায় না, এই এপিডার্মাল রন্ধ্রগুলো দিয়ে গাছটা হচ্ছে কোথাও বাষ্পকারে পানি বের করে দেয়, কখনো আবার লিকুইড আকারে পানিটা বের করে দেয়। সো যেটাতে বাষ্পকারে পানিটা বের করে দেয় তাকে বলা হয় পত্ররন্ধ্র, আর যেখানে পানিটা লিকুইড বা তরল আকারে অর্থাৎ পানি আকারে বের করে দেয় তাকে বলা হয় পানি পত্ররন্ধ্র। কি বলা হয়? পানি পত্ররন্ধ্র, বা আমরা ধরো বলে নিলাম যে পানিরন্ধ্র। তার মানে কি, এপিডার্মাল রন্ধ্রকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হলো ভাইয়া পত্ররন্ধ্র, যেটাকে আমরা এতদিন ধরে পড়ে আসতেছি স্টোমাটা, এবং আরেকটা হলো পানি পত্র রন্ধ্র, বা হচ্ছে হাইডাথট। সো এখন আমাদের আলোচনার বিষয় হলো দুইটা। প্রথমে আসি পত্ররন্ধ্র নিয়ে। ওকে, সো আমাদের এখনকার টপিকটার নাম হচ্ছে পত্র রন্ধ্র বা স্টোমাটা। সো দেখো, আমরা এটা জানি স্টোম যেটা, স্টোমাক, সেখানে আমরা পড়ছিলাম যেখানে স্টোম পাবো সেখানে মুখ টাইপের কিছু আছে, মাউথ, বা মাউথ মানে কি মুখ। এখন এই মুখটা মানে কি কোনো কিছু একটা ছিদ্র। আমরা যদি বলি পত্রের ছিদ্র বা পত্র রন্ধ্র, তাহলে কি গুণা হবে? না, পত্র রন্ধ্র। আর আটা মানে হচ্ছে তোমার থাকা, যেমন করডাটা, যার করডাটা আছে বা যার দেহে করডাটা থাকে তাকে, বা কর্ড থাকে তাকে বলা হয় করডাটা। কর্ড থাকলে হয় করডাটা, স্টোমাক বা স্টোম থাকলে হয় স্টোমাটা। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন এই যে পত্ররন্ধ্র, এরা কোথায় থাকে? ধরো হচ্ছে যে নর্মালি পাতার ক্ষেত্রে কি হয়, ধরো যে কোনো একটা তুমি পাতার কথা বলতেছো, কোথায় থাকে? এই একটা হচ্ছে পাতা। সো স্টোমাটা কি করে? পাতার নিচের দিকেও থাকে, আবার উপরের দিকেও থাকে, অর্থাৎ তোমার হাতের নিচের পৃষ্ঠায়ও আছে, উপরের পৃষ্ঠাতেও আছে। সো পাতার হচ্ছে দুই পাশেই থাকে, উভয় পাশেই থাকে আর কি। এখন তুমি হচ্ছে উভয় পাশে দিলা, দেওয়ার পরে কি ঘটনা ঘটলো, যে তুমি এখানেও পত্ররন্ধ্র দিছো, এখানেও দিছো। তো সূর্যালোক সরাসরি এখানে পড়লো, পড়ার পরে এখানে এক্সেস পরিমাণ পানিটা বের হয়ে যাবে। এত এত পানিটা এখান থেকে বের হয়ে যাবে যে তোমার কল্পনারও বাহিরে। So তখন কি হয়ে যাবে? উদ্ভিদের, আমাদের উদ্ভিদের হচ্ছে কি দেখা দিবে? পানি শূন্যতা দেখা দিবে। যার কারণে আমরা
উপরের যে পত্ররন্ধ্রগুলো আছে, যেটা আপার সাইডে, ধরো হচ্ছে উপরে যারা আছে, আমরা এই পত্ররন্ধ্রগুলো দিব না। আমরা দিব কোনটা? আমরা নিচে যেন দিব, যেন সূর্যের আলোকটা সরাসরি এখানে না পড়ে, রাইট? সো তার মানে এই নর্মাল যে পাতা, এই পাতাগুলোর ক্ষেত্রে আমরা পত্ররন্ধ্র কোথায় দিব? নিচে। এবার ধরো পাতাটা যদি তোমার এইরকম হয়, এরকম কোন একটা উদ্ভিদের পাতা, ধরো হচ্ছে ধান গাছের পাতা, বা ধরো হচ্ছে এইরকম কোন একটা পাতা, নর্মালি এগুলো একবীজপত্রীর ক্ষেত্রে হয়। সো এখানে সূর্যের আলো পড়ছে, তো এইটা তো আর হচ্ছে তোমার একটা উপর দিকে পড়ছে না। সো এই পাশে আমরা পত্ররন্ধ্র দিতে পারি। কোন কোন পাশে? আমরা এই পাশে পত্ররন্ধ্র দিব, এই পাশে দিব, মানে কি উভয় পাশে। দেখো, তার মানে এখন আমরা বিষয়টা একটু তোমাদেরকে ক্লিয়ার করে লিখে দেই। যে এবারে টপিকটা লেখো। টপিকটা হচ্ছে আমাদের এই পত্ররন্ধ্র কোথায় থাকে। কোথায় থাকে? দুইটা ভাবে থাকতে পারে। একটু আগে যে বললাম, যদি সেইটা হচ্ছে দ্বিবীজের ক্ষেত্রে হয়, অর্থাৎ ধরো আম গাছের কথা চিন্তা করো, আম গাছের কথা চিন্তা করে দ্বিবীজপত্রী গাছ হইলে সেই ক্ষেত্রে পত্ররন্ধ্র থাকে হচ্ছে নিচে। আর যদি একবীজপত্রী কোনো উদ্ভিদ হয়, যেমন ধরো ধান গাছ, তাদের কি হয়? উভয় পাশেই থাকে। কোথায় থাকে? উভয় পাশেই পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্রের কাজ কি হতে পারে ভাইয়া? পত্ররন্ধ্রের যদি আমরা কাজের কথা বলি, নর্মাল কাজ কি? পত্ররন্ধ্রের নর্মাল যে কাজ সেটা হচ্ছে প্রস্বেদন করা। এক নম্বরে হচ্ছে প্রস্বেদন করা। আর দুই নম্বর কি? এই যে কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে অক্সিজেন আদান প্রদান করা। আদান প্রদান করা। সো তার মানে কোথায় থাকে, কাজ কি, এগুলো বুঝলাম। এখন চলো আমরা হচ্ছে এই স্টোমাটা একটু গঠনটা দেখে আসি। বুঝলাম যে আসলে স্টোমাটা থাকা দরকার, খুব ভালো জিনিস, বাট এটার গঠনটা দেখতে হবে না? হ্যাঁ, চলো এবার আমরা হচ্ছে এর গঠনটা একটু দেখে আসি। এগুলোকে একটু ছোট করে দিই, জায়গা নিয়ে বসে আছে এরা। সো আমরা এখন চলে আসলাম এই স্টোমাটার গঠন দেখার জন্য। আমরা আগে একটা স্টোমাটা আঁকায় নিই। সো আমরা জানি দুইটা রক্ষী কোষ থাকে, যেগুলো হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি। মানে কি? এই যে একটা রক্ষী কোষ, এবং এই যে হচ্ছে আমার আরেকটা রক্ষী কোষ। কয়টা রক্ষী কোষ ভাইয়া? দুইটা রক্ষী কোষ। কি আকৃতির? অর্ধচন্দ্রাকৃতির। অর্ধচন্দ্রাকৃতি মানে অর্ধেক চাঁদের মতো। দেখো তো এই দুইটা কি অর্ধেক চাঁদের মতো দেখতে না? যে এই যে এরকম কিন্তু অর্ধেক চাঁদের মতো দেখতে, এই জন্য এটাকে বলা হয় অর্ধচন্দ্রাকৃতি। ওকে, ঠিক আছে। এরা যদি কোষ, তার মানে এদের মধ্যে আমাদের কোষ গহ্বর থাকতে পারে, থাকতেই পারে। তারপরে এগুলোতে ধরো হচ্ছে সাইটোপ্লাজম টাইপের কিছু একটা আছে, কারণ কোষ তো, তাই না? থাকতেই তো হবে এগুলো। আচ্ছা, এরপরে কি হলো, যে এদের মাঝখানে যেটা থাকে, এই যে ফাঁকা যে জায়গাটা, এটাকে আমরা বলি হচ্ছে সেই ক্যাভিটিটা, বা সেই গর্তটা, যেটার মধ্যে দিয়ে তোমার কি হবে, এই বাতাসটা, সরি, পত্ররন্ধ্র যেখানে যেখানে প্রস্বেদন হবে, যেটাতে বের হয়ে যাবে, বা কোনো একটা পানি এখানে ঢুকবে, সরি, পানি বের হয়ে যাবে, বা কার্বন ডাই অক্সাইড প্রবেশ করবে আবার বাহির হবে। সো এই কাজটা এখানে কি করবে, এই যে ভিতরে যে আমার স্টোমাটা যেটা আর কি আছে সেটা। সো আমরা যেটা আঁকালাম এটা হচ্ছে রক্ষী কোষ। সেই রক্ষী কোষের পাশে সহকারী কিছু কোষ থাকে। কি কোষ থাকে ভাইয়া? সহকারী কিছু কোষ থাকে। আমরা এখন ধরো সহকারী কোষগুলো একটু আঁকায় নিই। যে ধরো উপরে সহকারী কোষ, এই সাইডে সহকারী কোষ, এই সাইডে সহকারী কোষ, এবং এই সাইডে সহকারী কোষ, এগুলোকে বলা হয় সহকারী কোষ। তো একটু নামকরণ করি চলো। এটা হচ্ছে সহকারী কোষ।
তারপরে এটা হচ্ছে রক্ষী কোষ। এরপর আমরা মাঝখানে যে ছিদ্রটা আছে সেটাকে নিয়ে একটু পড়াশোনা করতে পারি। যে ধরো এই ছিদ্রের আবরণে যে কোষগুলো ছিল সেটা অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে এরকম। ধরো হচ্ছে এটা সেই মাঝখানের ছিদ্রটা। সো এই যে এটাকে আমরা বলি হচ্ছে সাব স্টোমাটাল চেম্বার বা হচ্ছে রেসপিরেটরি ক্যাভিটি, যার মধ্যে দিয়ে কি হবে, আদান প্রদানটা ঘটবে। বোঝা গেল ভাইয়া এটা? আচ্ছা, এবার দেখো আমরা এটাও বুঝে ফেললাম। এখন আসি যে এটা কখন খোলা থাকে। কখন খোলা থাকে। সো নর্মাল যে গাছের ক্ষেত্রে স্বাভাবিকভাবে নর্মাল যে গাছগুলো আছে তারা তো দিনের বেলায় যদি সালোক সংশ্লেষণ ঘটায় তার মানে দিনে খোলা থাকে। কিন্তু মরুভূমিতে যারা আছে, তো মরুভূমিতে এত রোদ, যদি যদি দিনের বেলায় কোনোভাবে পত্ররন্ধ্রটা খোলা থাকে তখন যে ঘটনাটা ঘটবে, সব পানি বের হয়ে যাবে। সো এই জন্য মরুভূমির গাছগুলোর ক্ষেত্রে রাতে খোলা থাকে। শুধু মরুভূমি না, আরেকটা উদ্ভিদ আছে আমরা এটা চিনি, পাথরকুচি। পাথরকুচি। সো পাথরকুচি গাছের ক্ষেত্রেও কখন খোলা থাকে? রাতে খোলা থাকে। আর স্বাভাবিকভাবে কখন খোলা থাকে? দিনে। দেখো এই যে গহ্বরটা খুলবে কি খুলবে না এটা নির্ভর করে কার উপর? নির্ভর করে রক্ষী কোষের উপর। এই যে রক্ষী কোষগুলো আছে রক্ষী কোষের উপর। তো রক্ষী কোষগুলো যদি চুপসে যায়, তখন ধরো চুপসে গেলে তখন গর্তটা এরকম হচ্ছে বন্ধ হয়ে যাবে। আবার রক্ষী কোষ এখন যেহেতু ফুলানো আছে, তার মানে এরা ডাম্বেল আকৃতি গঠন করছে। তো যখন এরকম ডাম্বেল আকৃতি গঠন করছে তখন হচ্ছে আমাদের যে গহ্বর বা ছিদ্রটা সেটা কিন্তু খুলে যাচ্ছে। যখন রক্ষীকোষ চুপসে যাবে তখন গহ্বরটা বন্ধ হবে। যখন রক্ষীকোষটা ফুলে উঠবে তখন গহ্বরটা আবার খুলে যাবে। বোঝা গেল? এখন এই যে সহকারী কোষগুলো আমরা দেখলাম যে এরা উপরে, সাইডে, নিচে এরা হচ্ছে এভাবে সজ্জিত আছে। তো এই রক্ষী কোষের যে সজ্জা এর উপর ভিত্তি করে পত্রের রন্ধ্রের বেশ কিছু প্রকার ভেদ করা যায়। কার উপর ভিত্তি করে ভাইয়া? রক্ষী কোষের উপর ভিত্তি করে। তার মানে স্টোমাটার যেই হচ্ছে তোমার, সরি রক্ষী কোষ বলছি, সহকারী কোষ। কোষের যে হচ্ছে তোমার সহকারী কোষের যে সিস্টেমটা কিভাবে সাজানো থাকবে তার উপর ভিত্তি করে আমরা স্টোমাটার প্রকারভেদ করতে পারি। কোনোটা হচ্ছে প্যারাসাইটিক, কোনোটা ডায়াসাইটিক, কোনোটা হচ্ছে অ্যানাইসোসাইটিক, কোনোটা টেট্রাসাইটিক, কোনোটা সাইটোসাইটিক, কোনোটা অ্যাক্টিনোসাইটিক, এরকম বিভিন্ন রকম হতে পারে। ওকে, তো চলো আমরা নিচে সেগুলো হচ্ছে একটু দেখে আসি। আমরা আগে থেকে চিত্রটা আঁকাই রাখছি কারণ এখানে আঁকানো আসলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, আমাদের কাছে এতটা সময় নাই এখন। সো দেখো কি হলো, আমি একটা দেখাই যে এই যে রক্ষী কোষগুলো আমরা আঁকাইছি, রক্ষী কোষ, তারপরে সহকারী কোষ গ্রিন কালার দিয়ে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে ভাইয়া সহকারী কোষ। আচ্ছা, দেখো রক্ষী কোষ এরা যে সিস্টেমে সাজানো আছে, এই সহকারী কোষগুলো একই রকম করে সাজানো আছে। দ্যাট মিনস এরা কিন্তু সরল রেখা হয়ে আছে বা পরস্পর সমান্তরাল হয়ে আছে। যদি যদি পরস্পর সমান্তরাল হয়ে থাকে বা প্যারালাল হয়ে থাকে তাকে বলা হয় প্যারাসাইটিক। সমান্তরাল বা হচ্ছে প্যারালাল আকারে থাকলে তাকে বলা হবে প্যারাসাইটিক। এবার ধরো যে রক্ষী কোষটা এইভাবে আছে কিন্তু সহকারী কোষগুলো এইভাবে আছে, তার মানে কি এবার আর সমান্তরাল নাই, এবার কিভাবে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। দেখো রক্ষী কোষগুলো আছে এই নিচের দিকে বরাবর, সহকারী কোষগুলো আছে এই দিক বরাবর। মানে একটা কিছু একটা দাঁড়াইছিল তার মাঝখান দিয়ে যে আমরা সেটাকে ছেদ করে গেলাম, মানে হচ্ছে থ্রো। থ্রো করে যাওয়া মানে কি হচ্ছে ডায়াসাইটিক। ডায়া বলতে আমরা বুঝি থ্রো, যে এর মধ্যে দিয়ে যাও, যে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, যে আমরা বলি হচ্ছে ডায়া, বায়োলজিতে বলা হয় ডায়া। তো ডায়া মানে কি থ্রো, এই জন্য এটাকে বলা হয় ডায়াসাইটিক। এবার আসো যে তুমি রক্ষী কোষ দিয়ে রাখছো, এখন সহকারী কোষগুলো এইটা বড়, তার থেকে এটা বড়, আবার এটা ছোট, তার মানে এক একটা এক এক সমান।
যদি এক একটা এক এক সমান হয় তাকে বলা হয় অ্যানাইসোসাইটিক। দেখো আমরা জানি আইসো মানে হচ্ছে সমান, যেমন পড়ছি না আমরা আইসোটোন। সো আইসো মানে কি ছিল? সমান। যদি তার আগে আমরা এন বা এ যুক্ত করে দিই সেটা হয়ে যায় নেগেটিভ, তার মানে আইসো নয় মানে কি সমান নয়, তাকে বলা হয় অ্যানাইসোসাইটিক। কি বলা হয় ভাইয়া? অ্যানাইসোসাইটিক। তারপরে দেখো টেট্রা মানে হচ্ছে চার, যার সহকারী কোষের সংখ্যা চার তাকে বলা হয় টেট্রাসাইটিক। যার সহকারী কোষের সংখ্যা চার তাকে কি বলা হবে? টেট্রাসাইটিক। তারপরে আসো সাইটোসাইটিক। সাইটোসাইটিকের ক্ষেত্রে অনেকগুলো সহকারী কোষ থাকে। সাইটোসাইটিক বহু বহু সহকারী কোষ, বহু, এটাকে বলা হয় সাইটোসাইটিক। তারপর দেখো অ্যাক্টিনোসাইটিক। সহকারী কোষগুলো ছিল এবং সরি রক্ষী কোষ ছিল, সহকারী কোষগুলো এর সাইড দিয়ে দেখো একটা ফিক্সড একটা আকারে সাজানো আছে। কিরকম করে? ধরো এখান থেকে কোনো একটা আলোক রশ্মি বের হয়ে গেছে, আলো তো এইভাবে অনেক দিকে ছড়ায় যায়, চারদিকে ছড়ায় যায়। সো এই যে চারদিকে আলোটা ছড়াইছে একটা রশ্মির মতো করে, অ্যাক্টিনো মানে হচ্ছে রশ্মি। সো আলোক রশ্মির মতো করে যেগুলো ছড়ায় তাকে বলা হয় অ্যাক্টিনোসাইটিক। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তারপরে দেখো ঘাসের ক্ষেত্রে থাকে হচ্ছে গ্রামিনিয়াস। কি থাকে? গ্রামিনিয়াস। এগুলো হচ্ছে ডাম্বেল আকৃতির হয়। এই যে দেখো নর্মালি এরা ডাম্বেল আকৃতি ছিল, এই পাশে দুইটা এসে যুক্ত হলো। এটা হচ্ছে ঘাসে থাকে, এটা হচ্ছে গ্রামিনিয়াস। আচ্ছা, এবং এটা আমাদের নর্মাল একটা হচ্ছে আমরা দেখাইছি যে আমাদের স্টোমাটা আসলে দেখতে কিরকম হয়। তো এইটা আমাদের এখন পড়া শেষ। আমাদের পত্ররন্ধ্র যে টপিকটা ছিল সেইটা মোটামুটি আমাদের পড়া শেষ। আমরা এখন যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে পানি পত্ররন্ধ্র। কি পড়বো ভাইয়া? পানি পত্র রন্ধ্র। সো দেখো, যেটাকে আমরা একটু আগে নাম দিলাম হচ্ছে হাইডাথট। কি থট? হাইডাথট। পানি পত্র রন্ধ্র, হাইডা থট। সো পানিপত্র রন্ধ্রে কি হবে? পানি বের হবে, তার মানে এখানে কি হয়? পানিপত্র রন্ধ্রে তরল বের হয়ে যায়। কোন তরল? পানি বের হয়, পানি বের হয়। তো এই যে কোনো কিছু তরল বা তরল আকারে বের হয়ে যাওয়া, এটাকে বলা হয় স্রাব। সো এই ক্ষেত্রে যেহেতু তরল হয়ে বের হয়ে যাচ্ছে, এই যে অঙ্গটা যার মাধ্যমে তরলটা বের হয়ে যায় তাকে বলা হয় নিঃস্রাব অঙ্গ। কি অঙ্গ? নিঃস্রাব অঙ্গ। কেন বলা হয়? কারণ এখানে তরলটা স্রাব আকারে বের হয়ে যায়, মানে স্রাব মানে তরল বের হয়ে যাওয়া আর কি। তো এখন যে ঘটনাটা ঘটে, দেখো এরকম কিছু বিন্দু বিন্দু আকারে বের হয়ে যায়, বা ফোঁটা ফোঁটা আকারে বের হয়ে যায়, বা ড্রপ বাই ড্রপ আকারে বের হয়ে যায়। সো কি এটা? পানির একটা ড্রপ। সো ড্রপ বাই ড্রপ আকারে বের হয়। সো এই যে ড্রপ আকারে বের হয়ে যাওয়া, এই ড্রপ আকারে যে বের হয়ে যাওয়া এটাকে আমরা বলি হচ্ছে গাটেশন। কিশন? গাটেশন। এখন এই যে গাটেশন, GUTT, এই গাটটা মানেই হচ্ছে ড্রপ বাই ড্রপ। গাটটা মানে কি? ড্রপ বাই ড্রপ। সেখান থেকে আসছে হচ্ছে গাটেশন। বোঝা গেল বিষয়টা? ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলো আর একটু আমরা ভিতরে যাই। যে ধরো কোনো একটা গাছ, এই গাছের এটা হচ্ছে মূল এবং গাছের এটা হচ্ছে একটা পাতা। এটা হচ্ছে একটা পাতা। তো কি হয়? প্রথমত মূল দিয়ে সে হচ্ছে পানি এবং খনিজ লবণ শোষণ করে, রাইট? পানি এবং খনিজ লবণ। তারপরে সেটা কি করে? আস্তে আস্তে হচ্ছে পাতায় নিয়ে যায়। তো পাতার মধ্যে পত্ররন্ধ্র দিয়ে, তো নর্মালি ধরো এর নিচের দিকে এগুলো, ওই পাশে হচ্ছে পত্ররন্ধ্র ছিল। নিচের দিকে হচ্ছে কি ছিল? পত্ররন্ধ্র ছিল। এটা বক্স আকারে দেখাচ্ছি, ধরো এটা হচ্ছে নর্মাল যে পত্ররন্ধ্র, সেটা ওই পাশে আছে, যেটা দিয়ে কি হয়? বাষ্প বের হয়। এবং বাষ্প বলতে কি বোঝায়? প্রস্বেদন। প্রস্বেদন। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার কি হলো? এই দেখো এই যে পাতার কিনারাগুলোতে, কিনারাগুলোতে আমরা হচ্ছে এরকম ড্রপ দেখতে পারি। কিসের ড্রপ?
পানির ড্রপ দেখতে পারি। এই যে ড্রপ আকারে পানিটা বের হয়ে যাচ্ছে, এই কিনারা আমরা একটু পরে জুম করব। সো এইটাকে আসলে আমরা বলি হচ্ছে গাটেশন। কি বলি ভাইয়া? গাটেশন। বোঝা গেল? এবং এই যে পানিটা বের হচ্ছে, এটা আসলে কি? এটা আসলে আমাদের উদ্ভিদ দেহে যে অতিরিক্ত পানি থাকে বা অতিরিক্ত যে খনিজ লবণ থাকে, অতিরিক্ত পানি এবং খনিজ লবণ থাকে, এরাই হচ্ছে গাটেশনের মাধ্যমে বের করে দেয়। এরা কি? অতিরিক্ত। তো চলো এখন আমরা এটা একটু চিত্রটা দেখে আসি। আমরা যদি এই পাতার কিনারাটা জুম করি, যদি এইটুকুকে ধরো হচ্ছে আমরা একটু জুম করে নিচের পৃষ্ঠায় নিয়ে আসলাম। এই হচ্ছে গাছের পাতা। আমরা এই কিনারাটাকে হচ্ছে জুম করব। চলো দেখি ওখানে কি কি ঘটতেছে আসলে। যে প্রথমত যেহেতু কিনারায় পানিটা বের হয়ে যাবে, তার মানে এইখানে কি হবে? ছিদ্র থাকবে। আগে কোষটা আমি আঁকাই নেই, তারপরে এটা বলতেছি। ওকে। এরপরে ধরো হচ্ছে এগুলোতে কিছু এপিথেম আছে। কি আছে? এগুলো হচ্ছে এপিথেম। আরো ডট 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 অনেকগুলো। আমরা কিন্তু পাতার কিনারাটাকে জুম করতেছি। এবং এই যে ছিদ্র যেটা আছে, সেই ছিদ্রটাকে বলা হয় হাইড্রোথট বা হচ্ছে ছিদ্র। এবং পানিগুলো কি হয়? এই কিনারায় এসে জমা হয়। এই যে ধরো এগুলোতে হচ্ছে পানি জমা হয়েছে, পানিটাকে বলা হয় গাটেশন। পানিটাকে কি বলা হয়? গাটেশন। এবং এর দুই সাইডে হচ্ছে কিছু কোষ থাকে। ধরো হচ্ছে এগুলোতে কিছু কোষ আছে, এই দুই সাইড গুলোতে এরকম কিছু কিছু কোষ আছে। নর্মালি এগুলো থাকারই কথা। ওকে। এবার একটু রুট প্রেশারটা দেখাই। রুট প্রেশার কি? এটা ধরো হচ্ছে যে ছিল। রুট প্রেশার বলতে এখানে কিছু কিছু পানি নিছে এরা, তারপরে হচ্ছে খনিজ লবণ গ্রহণ করছে, করে সে কি করছে? এই জায়গাটাতে হচ্ছে উন্মুক্ত করছে। ধরো হচ্ছে এরা সেই রুট প্রেশার। এরা আস্তে আস্তে উপরের দিকে প্রেশার দিচ্ছে, পানিটা নিয়ে গেছে যেহেতু, নিয়ে গেছে। এরা কি কি নিয়ে গেছে? এটা আমরা বলছি হচ্ছে রুট প্রেশার। সো বেশি হলো, পানিটা নিয়ে গেল, তারপরে কি হলো? আস্তে আস্তে উপরের দিক দিয়ে হচ্ছে এরা পানিটা বের করে দিচ্ছে। চলো একটু হচ্ছে আমরা নামকরণটা করে ফেলি। যে ডট যেগুলো আছে সেটাকে আমরা বলছি হচ্ছে গাটেশন। এরপরে ছিদ্র যেটা, এই ছিদ্রের নাম বলছি আমরা হচ্ছে হাইডাথট বা ছিদ্র। এরপরে এই যে কোষগুলো দেখতে পাচ্ছ, সাদা যে কোষগুলো আছে, এগুলো হচ্ছে রক্ষী কোষ। দেখো এখন যদি রক্ষী কোষ স্ফীত হয় বা চুপসে যায়, কোনো কিছু কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে ছিদ্রটা অলরেডি হয়ে আছে। এই ছিদ্রের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই রক্ষী কোষের। তার মানে এই রক্ষী কোষ কি এখানে কোনো ভূমিকা রাখছে? রাখে না। এবং একই সাথে এখানে এই যে রক্ষী কোষগুলো আছে, এরা আবার মৃত। স্টোমাটার গুলো যেরকম জীবিত ছিল, এরা হচ্ছে মৃত। মৃত মানে কি? নিয়ন্ত্রণটা নেই, নিয়ন্ত্রণ নেই। ওকে। আচ্ছা। এবং এই যে হোয়াইট কালার যে সেলগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আমরা বললাম হচ্ছে এপিথেম। এপিথেম। সো এই হচ্ছে আমাদের বইয়ে আহ, যে পর্যন্ত দেওয়া আর কি, যে গাটেশন সম্পর্কে বা হাইড্রোথট সম্পর্কে যে পর্যন্ত বলা হয়েছে আর কি। তো চলো আমরা একটু হচ্ছে আজকে বই থেকে পড়ে ফেলবো। বই থেকে পড়ে ফেলার আগে দেখি আমরা এতক্ষণ পর্যন্ত কি কি পড়েছি। আচ্ছা, এটা পড়েছি। তারপরে আমরা চলে আসলাম এপিডার্ম প্রবৃদ্ধি, সবগুলো পড়েছি। আচ্ছা দেখো, এটা কি দেখাইছে এখানে? রক্ষী কোষ। তারপরে এটা হচ্ছে সেই রন্ধ্রটা, এর মধ্যে আবার রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। এরপরে নিউক্লিয়াস দেখাইছে, আর বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে সহকারী কোষ। সো পত্রের রন্ধ্রের কাজ এখানে লেখা আছে, তোমরা একটু নিজেরা পড়বে, আমরা বই একটু পরে পড়ে দিচ্ছি, সমস্যা নাই। আসলে এই যে হাইড্রাথট, এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? নর্মালি ঘাস জাতীয় যে গাছগুলো আছে,
বা সরি ঘাস না, কচু বা টমেটো গাছের কথা একটু তোমরা খেয়াল করতে পারো। সো কচু এবং হচ্ছে টমেটো গাছে দেখা যায়, এর সাথে ঘাসেরও তোমরা দেখবা যে ঘাসেতে কিন্তু পানি পরিমাণ অনেক বেশি দেখা যায়, বিশেষ করে শীতকালে। সো এটা সবগুলো যে হচ্ছে তোমার কুয়াশা এরকম না, কিছু কিছু হাইড্রোথলের মাধ্যমে পানিগুলো বাহিরে আসে। ওকে। এবং এরা কখন খোলা থাকে? এরা হচ্ছে বিশেষ রাতের বেলা খোলা থাকে, এবং বিশেষ করে হচ্ছে গরমকালে। তার মানে এরা কখন থাকে, কখন এই গার্ডেশনটা হয়? রাতে। তুমি দিনের বেলায় কিন্তু গার্ডেশন পাবা না, এবং কখন সেটা? বিশেষ করে হচ্ছে গরমকালে। আচ্ছা, এই যে দেখো, পত্ররন্ধ্র, রক্ষীকোষ, তারপরে পানি গহ্বর, এফিথেম, কোষান্তর, ত্বক, প্রাকৃত দেখাইছে আমরা যেটা পড়লাম যে রুট প্রেশার আছে। ওকে, দেখো আমরা কতদূর পর্যন্ত পড়ে ফেলছি, আমরা একটু হচ্ছে বইয়ে চলে আসি, বইটা দাগাই দিই। টিস্যুতন্ত্র, আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্রটা আজকে পড়ে ফেললাম একদম। প্রথমত আমরা যেটা পড়ে আসছি সেটা হচ্ছে ভাইয়া ত্বকীয় যে টিস্যুতন্ত্রটা বা হচ্ছে এপিডার্মাল। এপিডার্মালকে তিন ভাগে ভাগ করা যায়: এপিডার্মিস, এপিডার্মাল প্রকৃতি এবং এপিডার্মাল রন্ধ্র। সো এখান থেকে কি কি তোমরা পড়বা? যে দেখো, যেগুলো বোল্ড করা যে লাইনগুলো আছে সেগুলো অবশ্যই পড়তে হবে, এবং এখানে রেড কালার দিয়ে যে লাইনগুলো দাগানো আছে সেগুলো পড়ে ফেলবা। আমি মোটামুটি ট্রাই করছি সবগুলো তোমাদেরকে পড়ানো। এটা টিক দাও, এপিডার্মিস টিক দাও। তারপরে এখানে রক্ষীকোষ ব্যতীত অন্য কোথাও ক্লোরোপ্লাস্ট থাকে না। এরপরে বলিফ্রম, ট্রাইকোম, এপিব্লেমা, মূলের বাইরে এপিব্লেমা বলে, কাণ্ড হলে সেটা বলা হয় এপিডার্মিস। এরপরে মাইরোসিন, এরপর কিউটিকল, এগুলো আমরা পড়ে ফেলছি। আচ্ছা, ত্বকের কাজ টিক দাও, রিডিং পড়বা। এপিডার্মাল উপবৃদ্ধি, এখানে আসো, আমরা রোম পড়ে ফেলছি, টিক দাও। কাজগুলো রিডিং পড়ে নিবা, এগুলো তোমরা রিডিং পড়বা। শল্ক পড়ছি, প্রশোধন হার কমায়। গ্রন্থিরোম বা কোলেটার্স, এটা পড়ে ফেলেছি। আচ্ছা, পানিথলি বা ওয়াটার ব্লাডার, বরফ উদ্ভিদ, এখানে একটা উদ্ভিদের নাম লেখা আছে, এত কিছু মনে থাকবে না, জাস্ট বরফ উদ্ভিদটা মনে রাখলে হবে। এরপরে দংশন রোম, কাদের দেখা যায় সেটা। তারপর আসি এপিডার্মাল রন্ধ্র, একটা হচ্ছে পত্ররন্ধ্র, একটা হচ্ছে পানিরন্ধ্র বা হাইড্রোথট। তো পত্ররন্ধ্র বা স্টোমাটা, সো এখানে দুইটা রক্ষীকোষ থাকে। তারপরে সাবস্টোমাটাল বায়ুকুঠরি বা শ্বাসকুঠরি যেটা আমরা দেখলাম, বা হচ্ছে রেসপিরেটরি ক্যাভিটি। আচ্ছা, এবং কাদের ক্ষেত্রে কখন খোলা থাকে কখন বন্ধ থাকে এটা খেয়াল করতে হবে। তারপর আমরা পত্ররন্ধ্র প্রকারভেদ টিক দাও। ডায়াসাইটিক পড়ছি, প্যারাসাইটিক পড়েছি, অ্যানাসোসাইটিক, টেট্রাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক। আচ্ছা, অ্যানোমোসাইটিক বলতে যাদের কোনো নামকরণ করা যায় না, নোমো মানে হচ্ছে নাম, যাদের কোনো নামকরণ যায় না তারা হচ্ছে অ্যানোমোসাইটিক। এটা আসলে হয় সিকিউ কোথাও আসে না, বাট এমনিতে পড়ে রাখতে পারো। এরপরে পত্ররন্ধ্রের কাজ নিজে নিজে পড়বা, টিক দাও। এরপরে আসি পানি পত্ররন্ধ্র। ওকে, ঘাস, কচু, টমেটো, উদাহরণটা মনে রাখতে হবে। যদি কখনো আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকে মানে ভেজা থাকে, তো সেই সময় এমন হচ্ছে গাডেশনটা ঘটে। যখন মাটিতে প্রচুর পরিমাণে পানি থাকে, সেই সময় আবহাওয়াটা অতিরিক্ত আর্দ্র বা হচ্ছে ভেজা থাকে, এবং সেই সময় হচ্ছে গাডেশনটা ঘটে। আচ্ছা, এটাকে বলা হয় পানি পত্ররন্ধ্র বা হাইড্রোথট। ওকে, এবং গহ্বরের নিচে কিছু অনেকগুলো হচ্ছে এপিথেম বা এপিথেলিয়াম থাকে, এবং এপিথেলিয়ামের নিচে হচ্ছে ট্রাকিট থাকে। আচ্ছা, এই যে হাইড্রোথট দিয়ে পানি তরল আকারে বের হয়ে যাওয়া বা নিঃস্রাব বা হচ্ছে পানি নির্গমন বা গাটেশন বলা হয়, ড্রপ বাই ড্রপ। এখানে পার্থক্য যেটা দেওয়া আছে এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা পার্থক্যের বিষয়টা তোমরা নিজে নিজে পড়বা। এটা হচ্ছে স্টার্ট দিলাম আমি। এর পরের ক্লাসে আমরা হচ্ছে গ্রাউন্ড টিস্যু, ভাস্কুলার টিস্যু নিয়ে কথা বলি ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।